হ্যালো আমার ছোট্ট স্বপ্নিল পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের গল্পটি এক অন্ধ মেয়ে আর বোবা ছেলের অসাধারণ প্রেমকে ঘিরে। তো চলো দেরি না করে গল্পের গভীরে ডুব দেই। গল্পের শুরুতে আমরা আয়ু নামের এক ছেলেকে দেখি। সে নীরবে নিজের কাজ করছিল। অতীতের এক দুর্ঘটনায় সে তার কথা বলার ক্ষমতা হারিয়েছে। এতে জীবনের প্রতি তার চলে আসে হতাশা ও বিরক্তি। এমন সময় তার চোখ পড়ে মিকা নামের এক মেয়ের দিকে, যে ধীরে ধীরে ছাদের রেলিং এর কাছে যাচ্ছিল। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আয়ু বুঝতে পারে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করছে। তাই আয়ু দ্রুত নিজের কাজ ফেলে মেয়েটিকে বাঁচায়। তখন আয়ু বুঝতে পারে মেয়েটির দৃষ্টিশক্তি নেই, অর্থাৎ সে অন্ধ। আয়ু কথা বলতে না পারে, তাকে জিজ্ঞাসা করতে পারে না সে এমনটা কেন করতে যাচ্ছিল। আর মিকার কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখে আয়ু নিজেও খুব কষ্ট অনুভব করে। এমন সময় মিকার দাদি ও শিক্ষক এসে তাকে নিজেদের সাথে করে নিয়ে যায়। আয়ু খেয়াল করে মিকা ভুলবশত তার বেলটি সেখানেই ফেলে গেছে। অন্ধ হওয়ায় এটি তাকে চলাফেরা করতে সাহায্য করত। আয়ু সেই বেলটি নিজের সাথে করে নিয়ে যায়। কাজের স্থানে ফিরে আয়ুর সহকর্মী তাকে নিজের ফোন দিয়ে বলে, এটাতে গান বাজছে না, একটু ঠিক করে দাও তো। আয়ু ফোনটি হাতে নিয়ে ঠিক করে দেয়। তখন ফোনে গান বাজতে শুরু করে। আয়ু মিকার বেলটি বের করে কানের কাছে নিয়ে বাজাতে থাকে। গানের সাথে এই বেলের শব্দ তার বেশ ভালোই লাগছিল। যাই হোক, পরের দিন মিকা পিয়ানো ক্লাসে বসে পিয়ানো শুনছিল। তখন তার কিছু ক্লাসমেট এসে তাকে বলে, তুমি কাল এমনটা কেন করেছিলে? আমরা তোমার জন্য অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু মিকা তাদের সাথে খারাপ ব্যবহার করে বলে, কেন? তোমাদের তো খুশি হওয়া উচিত। তোমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। কথাগুলো বলেই মিকা সেই স্থান ত্যাগ করে। এরপর মিকা নিজের চোখ পরীক্ষা করার জন্য ডাক্তারের চেম্বারে যায়। সেখানে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে সে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে নিজের দৃষ্টিশক্তি হারায়। এরপর ডাক্তার মিকাকে বলে, তোমার চোখের অপারেশন সফল হয়েছে, কিন্তু দৃষ্টিশক্তি ফিরতে আরো সময় লাগবে। ডাক্তারের কথায় মিকা আরো হতাশ হয়ে যায়, না জানি এভাবে আর কতদিন কাটাতে হবে তাকে। অন্যদিকে আয়ু জুডো খেলার অনুশীলন করছিল। আসলে জুডো তার খুব পছন্দ আর সে সেটিতে বেশ পারদর্শী। অনুশীলন শেষে আয়ু তার বন্ধুদের সাথে ডিনারের জন্য একটি রেস্তোরাঁয় যায়। সেখানে খাবার খাওয়ার সময় তারা খেয়াল করে কিছু গুন্ডারা একটি কাপলকে বিরক্ত করছে। আয়ু এতে বেশ রেগে গিয়ে সেই গুন্ডাগুলোকে মারতে শুরু করে। এভাবে হাতাহাতির এক পর্যায়ে সবাই খেয়াল করে কিছুটা দূরে একটি পুলিশের গাড়ি যাচ্ছে, যা দেখে গুন্ডাগুলো তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আবারও আয়ু নিজের কাজে যায়। তার কাজটি মূলত মিকার কলেজেই। সেখানে সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত। কাজের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করবে এমন সময় তার সহকর্মী এসে বলে, ময়লার ব্যাগগুলো পুরনো পিয়ানো হলের পাশে রেখে আসতে। তাই আয়ু কথা মতো সেখানে চলে আসে। তখনই সে মিকাকে দেখতে পায় এবং তার মনে পড়ে এটি তো সেই মেয়ে যাকে সে সুইসাইড করা থেকে বাধা দিয়েছিল। এদিকে মিকা নিজের স্টিকের সাহায্যে ধীরে ধীরে পিয়ানো হলের ভিতর প্রবেশ করে। এরপর পিয়ানো বাজাতে চেষ্টা করে, তবে দেখতে না পারায় কিছুতেই সে পিয়ানো বাজাতে সক্ষম হচ্ছিল না। এতে সে বেশ কষ্ট পায় এবং সেখানে বসে মন খারাপ করে কান্না করছিল। এ সব কিছুই বাইরে থেকে দেখছিল আয়ু, আর আজও সে মিকার কষ্ট অনুভব করতে পারছিল। এরপর মিকা উঠে চলে যেতে নিলে পিয়ানোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এই পরিস্থিতি দেখে আয়ু সময় নষ্ট না করে দ্রুত মিকাকে সাহায্য করতে আসে। কিন্তু মিকা কারো উপস্থিতি দেখে ভয়ে কাচুমাচু হয়ে যায়। আয়ু তা বুঝতে পেরে মিকাকে স্পর্শ করে না, দূর থেকেই তার হাতে স্টিক তুলে দেয়। স্টিকটি ফিরে পেয়ে মিকা ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং পিয়ানো হলের বাইরে চলে যায়। আয়ু মিকার যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবে পরদিন মিকা যখন কলেজে যাচ্ছিল, তখন তার মা এবং দাদি বলে, তোমার একা কলেজে যাওয়ার দরকার নেই, আমরা তোমায় এগিয়ে দেই। কিন্তু মিকা দৃঢ়ভাবে উত্তর দেয়, তোমরা ফিরে যাও, আমি একাই যেতে পারবো। এই বলে সে হাঁটতে শুরু করলে তার মা এবং দাদি আবার তার পিছু নেয়। মিকা এতে আরো রেগে যায়। এটা বুঝতে পেরে তার মা আর তাকে ফলো করে না। এদিকে আয়ু এসব কিছু দূর থেকেই দেখছিল। এরপর সে মিকাকে অনুসরণ করতে শুরু করে এবং তার অজান্তেই প্রতিটি পদক্ষেপে তাকে সাহায্য করে, যাতে মিকার কোনো সমস্যা না হয়। অবশেষে যখন তারা পিয়ানো হলের সামনে পৌঁছায়, তখন আয়ুর মনে পড়ে সে হলের চাবিটি ফেলে এসেছে। তাই দ্রুত চাবি আনতে ছুটে যায়। মিকা পৌঁছে পিয়ানো হলের দরজা বন্ধ বুঝতে পেরে আবার ফিরে যাচ্ছিল। ঠিক তখনই আয়ু সেখানে পৌঁছে দ্রুত দরজা খুলে মিকার বেলটি বাজাতে শুরু করে। শব্দ শুনে মিকা ফিরে দাঁড়ায় এবং জিজ্ঞাসা করে, তুমি কে? আর বারবার আমাকে সাহায্য কেন করছো? কিন্তু আয়ু এতে কোনো উত্তর দেয় না। দিবে বা কি করে, সে তো কথাই বলতে পারে না।
উত্তর না পেয়ে মিকা পিয়ানো হলের ভিতরে চলে যায় এবং কিছুক্ষণ অনুশীলন করে বের হয়ে আসে। তবে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সে আবারও পড়ে যায়। তখন আয়ু এসে তাকে উঠতে সাহায্য করে। মিকা তাকে ধন্যবাদ জানায় এবং বলে, তোমার কাছে যে বেলটি রয়েছে সেটি হয়তো আমার। আয়ু মিকার কথা শুনে বেলটি ফেরত দিতে চাইলে মিকা বলে, ফেরত দিতে হবে না, এটি তুমি নিজের কাছে রেখে দাও। এরপর মিকা জিজ্ঞাসা করে, তুমি কি পিয়ানো স্টুডেন্ট? এতেও আয়ু কোনো উত্তর দেয় না। তখন মিকা প্রশ্ন করে, তুমি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক নও? কথা বলতে না চাইলে তুমি আমার হাতে স্পর্শ করে উত্তর দিতে পারো। একবার স্পর্শ করলে হ্যাঁ, আর দুইবার করলে না। আয়ু মিকার হাত স্পর্শ করতে গেলে খেয়াল করে মিকার হাত খুব সুন্দর এবং পরিষ্কার, আর তার হাত নোংরা। তাই আয়ু পকেট থেকে একটি কলম বের করে সেটি দিয়ে একবার স্পর্শ করে, অর্থাৎ হ্যাঁ, সে একজন পিয়ানো স্টুডেন্ট। মিকা তখন বলে, ওহ, তুমি পিয়ানো স্টুডেন্ট, তাহলে তুমি কি প্রতি রবিবার আমার জন্য পিয়ানো হলের দরজা খুলতে পারবে? আয়ু আবারও কলম দিয়ে তার হাতে একবার স্পর্শ করে, যা মানে হ্যাঁ, আমি করতে পারবো। মিকা খুশি হয়ে তার নাম জানতে চায়। তখন আয়ু কলম দিয়ে মিকার হাতে তার নামটি লিখে দেয়, কিন্তু মিকা হেসে ওঠে, কারণ সে কিছুই বুঝতে পারেনি। সে আবারও বলে, তুমি কি তোমার হাত দিয়ে নামটি লিখে দিতে পারবে? এবার আয়ু তার আঙুল দিয়ে মিকার তালুতে নিজের নামটি লিখে দেয়। মিকা বুঝতে পেরে বলে, ঠিক আছে আয়ু, তাহলে আমরা প্রতি রবিবার দেখা করব, আর তুমি আমায় পিয়ানো বাজিয়ে শোনাবে। কিন্তু আয়ু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে তো মিথ্যা বলেছে। পিয়ানো কিভাবে বাজাতে হয় তার কিছুই তো সে জানে না। এদিকে মিকা সেখান থেকে তার পিয়ানো টিচারের বাসায় যায়। টিচার এসে তাকে জানায় সে মিকার জন্য একটা জবের ব্যবস্থা করেছে, চাইলে সে করতে পারে। কিন্তু মিকা এতে রেগে যায়, কারণ সে পিয়ানিস্ট হতে চায়, আর তার এই ড্রিম সে কখনো ছাড়তে পারবে না। এই বলে মিকা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে আমরা গল্পে আরো একটি চরিত্রকে দেখি, যার নাম কিমোতো। সেদিন সে একটি মেয়েকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল, এবং শেখানো শেষে কিমোতো নিজের ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করে তার কাছে এখনো 1 ঘন্টা অবসর সময় আছে। তাই সে ঘুরতে ঘুরতে সেই পিয়ানো হলের সামনে যায় এবং ভেতরে প্রবেশ করে মনের মাধুরী দিয়ে পিয়ানো বাজাতে থাকে। আয়ু সেই পিয়ানো হলের সামনে দিয়ে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে ভিতরে কেউ পিয়ানো বাজাচ্ছে। কিমোতোর বাজানো এত অসাধারণ পিয়ানোর সুর শুনে মুগ্ধ হয়ে আয়ু হাতে তালি দিতে শুরু করে। কিমোতো সেটা খেয়াল করে বলে, তুমি এভাবে তালি কেন বাজাচ্ছ? তখন আয়ু তার কাছে গিয়ে নিজের ফোনে টাইপ করে বলে, তুমি কি আমার জন্য পিয়ানো বাজাতে পারবে? আমি তোমাকে এর জন্য টাকাও দিব। তখন কিমোতো আয়ুর সাথে খুবই বাজে ব্যবহার করে বলে, তোমাকে দেখে তো মনে হয় না যে তোমার কাছে টাকা আছে, আর আমার পিয়ানো বাজানোর দাম তুমি আদৌ দিতে পারবে না। তাছাড়া আমি কারোর জন্য পিয়ানো বাজাই না। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। তবে সেদিন রাতেই কিমোতো একটি ক্যাসিনোতে গ্যাম্বলিং করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে বারবার হেরে যায়। হাঁটতে হাঁটতে সে এতটাই বিরক্ত হয় যে টেবিলে জোরে আঘাত করতে শুরু করে। ক্যাসিনোর এক বডিগার্ড এসে তাকে থামিয়ে বলল, স্যার, এখানে বিশৃঙ্খলা করা নিষেধ। কিন্তু কিমোতো আরো রেগে গিয়ে উত্তর দেয়, 2 পয়সার মানুষ, তুমি আমাকে আদেশ দাও আমি কি করব না করব। এসব নানা কিছুতে সেখানে বিশৃঙ্খলা লেগে যায়। তখন পরিস্থিতি সামাল দিতে ক্যাসিনোর ম্যানেজার সেখানে চলে আসে, আর কিমোতোকে নিজের সাথে করে বাইরে নিয়ে গিয়ে বলে, দেখো, তুমি হাঁটতে হাঁটতে 3 মিলিয়ন টাকা ধার করে ফেলেছো। এই টাকা পরিশোধ করার আগ পর্যন্ত তুমি আর গ্যাম্বলিং করতে পারবে না। যা শুনে কিমোতো আরো বেশি রাগ ও একই সাথে হতাশ হয়ে যায়। এমন সময় কিমোতো খেয়াল করে আয়ু তার পিছু করতে করতে এখানেও চলে এসেছে। তাই কিমোতো বিরক্ত হয়ে বলে, তুমি এখানেও চলে এসেছো? আয়ু নিজের ফোনে টাইপ করে কিমোতোকে অনুরোধ করে বলে, প্লিজ আমার কথায় রাজি হয়ে যাও। কিমোতো উত্তরে বলে, আমার ফি অনেক বেশি, প্রায় 1 লাখ টাকার মতো। এত বড় টাকার অঙ্কের কথা শুনে আয়ুর মন ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তবু সে হাল ছাড়ে না, আবার কিমোতোকে অনুরোধ করে বলে, আমি তোমাকে 50,000 টাকা দিতে পারবো। কিমোতো তখন আর্থিক সমস্যা থাকায় আয়ুর প্রস্তাবে রাজি হয়ে যায়। এতে আয়ু অনেক খুশি হয়। এভাবে রবিবার দিন যথাসময়ে আয়ু আর কিমোতো পিয়ানো হলে পৌঁছায়। আয়ু কিমোতোকে বুঝিয়ে বলে সে আয়ু হয়ে মিকার জন্য পিয়ানো বাজাবে, কিন্তু মিকা যেন এসব জানতে না পারে। এরপর কিমোতো আয়ু হয়ে মিকার জন্য পিয়ানো বাজায়, আর মিকা সেটি মন দিয়ে উপভোগ করে। মিকাকে খুশি দেখে আয়ুর অনেক ভালো লাগছিল। তার বন্ধুদের কাছে গিয়ে বলে তার আরেকটা জব প্রয়োজন। এটা শুনে তার বন্ধুরা মজা করে বলে, কি ব্যাপার, কোনো মেয়ের ব্যাপার নয় তো, হুট করে এত টাকার প্রয়োজন যে? কথাটা শুনে আয়ু লজ্জায় পড়ে যায়। তার লজ্জিত মুখ দেখে বন্ধুরা বুঝে ফেলে যে সত্যি কোনো মেয়েঘটিত কোনো বিষয় আছে। তখন তার এক সহকর্মী আঙ্কেল তাকে একটি নতুন কাজের প্রস্তাব দেন এবং আয়ু তাতে রাজি হয়ে যায়। এরপর থেকে প্রতি রবিবার মিকা পিয়ানো হলে এলে কিমোতো তার জন্য পিয়ানো বাজাতো, আর মিকা মুগ্ধ হয়ে তা শুনতো। তবে কিমোতোর ফির জন্য আয়ু অনেক বেশি পরিশ্রম করত, শুধুমাত্র মিকার হাসি মাখা মুখটা দেখার জন্য। আয়ু দিনে কলেজে কাজ করত আর সন্ধ্যায় গ্যারেজ
পারে যে এত ব্যস্ততায় সে ঠিকমতো ঘুমানোরও সময় পেত না। পরের রবিবার সকাল অতিরিক্ত পরিশ্রমের কারণে আয়ু বেশ বেলা পর্যন্ত ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই তার মনে পড়ে হয়তো মিকা একা পিয়ানো হলে বসে আছে, তাই জলদি সে রেডি হয়ে মিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিকা পিয়ানো হলে এসে একা পিয়ানো বাজানোর চেষ্টা করছিল, কিন্তু বারবার সে ভুল করছিল, যার জন্য সে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই কিমোতো সেখানে চলে আসে এবং মিকাকে পিয়ানো বাজাতে সাহায্য করে। কিমোতোর সাহায্য করায় মিকার মন ভালো হয়ে যায় এবং পিয়ানো বাজাতে থাকে। আর এই পুরো ঘটনায় আয়ু জানালার বাইরে থেকে দেখছিল। মিকাকে হাসি খুশি রাখার জন্যই সে এত পরিশ্রম করে, কিন্তু মিকার পাশে কিমোতোর এমন উপস্থিতি তার একটুও ভালো লাগছিল না। সে মিকার ভালোবাসায় পড়ে গিয়েছিল, আর নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সঙ্গে এভাবে দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। কষ্টে সে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না, তাই চলে যায়। পরের দিন আমরা আয়ুর বন্ধু ইউকাকে দেখি, যে কিনা নিজের প্রেমিকার সাথে মুভি দেখতে যাওয়ার পরিকল্পনা করছিল। তখন ইউকা তার প্রেমিকাকে জিজ্ঞাসা করে আয়ু কোথায়। তখন ইউকার প্রেমিকা তাকে জানায় যে আয়ু সম্ভবত একজন খারাপ মেয়ের চক্করে পড়ে গেছে, কারণ আয়ু টাকার জন্য দিনরাত পরিশ্রম করছে, যা স্বাভাবিক বিষয় না। কথা শুনে ইউকা বেশ অবাক হয়, কারণ তার বন্ধু কখনো এমন ছিল না। তখন সে দেরি না করে আয়ুকে খুঁজতে বের হয়। কলেজের বন্ধুদের কাছে খোঁজ খবর নিয়ে আয়ুর কোনো সন্ধান পায় না সে। এমন সময় হঠাৎ তার দেখা হয় আয়ুর সঙ্গে কাজ করা সে আঙ্কেলের সঙ্গে। আঙ্কেল তাকে বলেন, তোমার বন্ধু এমন একটি স্বপ্নের পিছনে ছুটছে যা কখনোই পূরণ হবে না। যতই দিন যাচ্ছে সে ততই এতে বাজেভাবে জড়িয়ে পড়ছে। তোমার উচিত তাকে এই পথ থেকে ফিরিয়ে আনা। আঙ্কেলের কথা ইউকা তেমন পরিষ্কার বুঝতে পারে না, তাই সে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ফেরার পথে হঠাৎই সে দেখে আয়ু এক ব্যক্তিকে টাকা দিচ্ছে। এটি দেখে ইউকার মনে সন্দেহ আরো গভীর হয়। পরবর্তী সময়ে ইউকা কিমোতোকে অনুসরণ করে। কিমোতোর পিছু করতে করতে সে একটি ক্যাসিনোতে পৌঁছে যায়। সেখানে ইউকা ওই লোকটির সঙ্গে কিছু কথা বলে। পরের দিন আয়ু মিকাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, আর মিকা এখন আয়ুকে অনেকটাই ভরসা করে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর তারা একটি নদীর পাড়ে গিয়ে বসে। তখন মিকা আলতো করে আয়ুর হাতটি নিজের হাতে নিয়ে বলে, তোমার এই হাত আমার কাছে সৃষ্টিকর্তা থেকে কম না। এটি আমাকে সর্বদা সাহায্য করেছে, সব ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি আমাকে সাহায্য করে যাচ্ছ প্রতিটা পদক্ষেপে। মিকার কথাগুলো আয়ুর অসম্ভব ভালো লাগে। তখন আয়ু নিজের হাতের দিকে তাকিয়ে নিজের অতীতের কথা ভাবতে থাকে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে আয়ুর অতীত দেখতে পাই, যেখানে আয়ুর বন্ধুদের সাথে অন্য কিছু ছেলেদের লড়াই হচ্ছিল। তাদের মধ্যে একটি ছেলে হঠাৎ ইউকার গায়ে ছুরি মারতে নিলে আয়ু তার সামনে এসে পড়ে, আর ছুরিটি আয়ুর গলায় বিঁধে যায়। আয়ু ক্ষোভে উঠে দাঁড়ায় এবং নিজের গলার ছুরি দিয়ে সেই ছেলেটিকে আঘাত করে, যার ফলে ছেলেটি সেখানেই মারা যায়। এরপর পুলিশ এসে তাকে নিয়ে যায়, আর তখন থেকে আয়ু নিজের কথা বলার সক্ষমতা হারায়। যাই হোক, পরের দিন আয়ু যথাসময়ে কাজের উদ্দেশ্যে কলেজে যায় এবং পিয়ানো হলে গিয়ে সেটা বাজানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তা বাজাতে পারছিল না। তখন সেখানে কিমোতো চলে আসে আর বলে, তুমি মিকার জন্য এত কিছু কেন করছো? উত্তরে আয়ু নিজের ফোনে টাইপ করে বলে, আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই, কারণ ওর অন্তত একটা স্বপ্ন আছে আর আমার তো কিছুই নেই। তখন কিমোতো আয়ুকে বলে, তুমি মিকাকে নিয়ে আমার সঙ্গে লং ড্রাইভে যেতে পারো, এতে মিকার মন অনেক ভালো হয়ে যাবে আর অনেক বেশি খুশিও হবে। কিমোতোর প্রস্তাবে আয়ু অনেকটা ইতস্তত বোধ করে, যেটা বুঝতে পেরে কিমোতো আবারও বলে, তুমি চিন্তা করো না, আমি মিকাকে বুঝতে দিব না যে এতদিন আমি পিয়ানো বাজিয়েছি। এটা শুনে আয়ু তার প্রস্তাবে রাজি হয়। যথারীতি পরের রবিবার তারা একসাথে ঘুরতে বের হয়, যেখানে কিমোতো ড্রাইভ করছিল তো বটেই, কিন্তু বেশিরভাগ সময় মিকাকে দেখে যাচ্ছিল, কারণ সেও এখন মিকাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর আয়ু আর মিকা একটি নদীর পাড়ে বসেছিল। তখন কিমোতো এসে বলে, চলো আমরা ওই দিকে যাই। মিকা আয়ুর হাত ধরে কিমোতোর পিছে পিছে যাচ্ছিল আর গুনগুনিয়ে একটি গান গাচ্ছিল, যা শুনে কিমোতো বলে, এটা তো অনেক সুন্দর গান, তুমি নিজে লিখেছো নাকি? তখন মিকা লজ্জা পেয়ে বলে, আরে না, এমন কিছুই নয়। যাই হোক, এখানকার পরিবেশ ও মুক্ত বাতাস মিকার কাছে খুবই ভালো লাগছিল। অন্যদিকে আয়ু আর কিমোতো দাঁড়িয়ে মিকাকেই দেখে যাচ্ছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর জন্য তারা একটি কটেজের সামনে যায়। কটেজের দরজা বন্ধ ছিল আর সামনে একটি বোর্ডে লেখা ছিল, ভাড়া নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করুন। কয়েকবার সেই নম্বরটিতে ফোন করার পরে তারা নাম্বারটি বন্ধ দেখতে পায়। তখন আয়ু বোর্ডটির একটি ছবি তুলে বলে, তোমরা থাকো, আমি এই বোর্ডের লেখা ঠিকানায় গিয়ে চাবি নিয়ে আসছি। আয়ু চলে যেতেই কিমোতো বাড়ির অন্য একটি দরজা খুলে মিকাকে নিয়ে ভেতরে প্রবেশ করে
আসলে এটি তারই পরিকল্পনা ছিল, মিকার সাথে একাকিত্বে সময় কাটানোর জন্য। ভিতরে মিকা কিমোতোকে জিজ্ঞাসা করে, আয়ু ঠিক আছে তো? উত্তরে কিমোতো বলে, চিন্তা করো না, ও বেশি দূরে যায়নি। মিকা আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা আয়ু কি তোমার সাথে কখনো কথা বলেছে? কিমোতো জানায়, আমি জানি না ও আদৌ কথা বলতে পারে কিনা, আমার সাথে ও শুধু ফোনের মাধ্যমে কথা বলে। এরপর কিমোতো মিকাকে পাশের একটি ঘরে নিয়ে যায়, যেখানে একটি পিয়ানো ছিল। কিমোতো মিকার বলা সেই গানের সুর বাজিয়ে বলে, এটা সেই সুর যেটা তুমি বাইরে গুনগুনাচ্ছিলে। তখন মিকা বলে, তার মানে আমার সন্দেহ সঠিক ছিল, তুমি সেই ছেলে যে প্রতি রবিবার আমার জন্য পিয়ানো বাজাও। কিমোতো অবাক হয়ে বলে, তুমি কিভাবে বুঝলে? তখন মিকা আবারও বলে, আমি প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম, কিন্তু তুমি এই কথা আয়ুকে বলো না, ও কষ্ট পাবে। এই সুযোগে কিমোতো মিকাকে আয়ুর বিরুদ্ধে ভড়কে দেওয়ার উদ্দেশ্যে বলে, তুমি তো জানো না আয়ু তোমাকে মিথ্যা বলেছে, আর সে কোনো পিয়ানোর স্টুডেন্ট নয়। তখন মিকা বলে, তাতে আমার কিছুই যায় আসে না, আয়ু আমার জন্য যা করেছে তার মূল্য অপরিসীম। সে একটা মিথ্যা বলেছে ঠিকই, কিন্তু প্রতিটা সময় আমার সাথে থাকতো, সেই মুহূর্তগুলো আমার কাছে অনুভূতি। এগুলো শুনে কিমোতো অনেক জেলাস ফিল করে, কারণ সে তো চাচ্ছিল আয়ুকে মিকার থেকে দূরে সরাতে। আসে কিমোতো আয়ুর শব্দ পেয়ে মিকাকে জোর করে কিস করে যায়, আর এটি আয়ু দেখে ফেলে। মিকা দ্রুতই কিমোতোকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আয়ু ততক্ষণে মিকাকে ভুল বুঝে কটেজ থেকে বেরিয়ে যায়। মিকা আয়ুর বেলের শব্দ পেয়ে বুঝতে পারে এখানে আয়ু ছিল, তাই তার নাম ধরে ডাকতে থাকে। বাইরে বেরিয়ে আয়ু রাগ অভিমানে মিকার সেই বেলটি সেখানেই ফেলে চলে যায়। মিকা কটেজের বাইরে আসতে নিলেই সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, আর সেখানে বসেই কান্না করতে থাকে। তখন কিমোতো এসে মিকার সেই বেলটি দেখতে পায়। অন্যদিকে আয়ু বৃষ্টির মধ্যে রাস্তায় চলে আসে, আর সেখানে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারছিল না মিকা এমন করবে। সে এখন বুঝতে পারছে যে স্বপ্নের পেছনে এতদিন ছুটেছে তা কখনোই পূরণ হবার নয়, মিকা কখনোই তার হবে না, এসব ভেবে সে কান্না করছিল। যাই হোক, পরের দিন কলেজে যাওয়ার সময় মিকা নিজের বেলের শব্দ শুনতে পায়, আর সে খুশি হয়ে ওঠে, কারণ সে মনে করে এটা আয়ু। তাই সেদিনের বিষয় তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গায়ে স্পর্শ করতেই সে বুঝতে পারে এটি আয়ু নয়, বরং কিমোতো। তখন কিমোতো সেদিনের জন্য ক্ষমা চায়। এরই মধ্যে কিছু গুন্ডা এসে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে ইউকা আয়ুর কাছে এসে বলে, সবকিছু ভুলে যাও, আর আমার সাথে চলো, এখন থেকে তোমার এক্সট্রা কাজ করার দরকার নেই। তখন আয়ু ইউকাকে কিছু একটা বলতে চায়, কিন্তু ইউকা তার কথা না শুনে বলে, আমি জানি তুমি এত টাকা দিয়ে কি করেছো, আমি তোমাকে সেদিন কিমোতোকে টাকা দিতে দেখেছিলাম, আর চিন্তা করো না, আমি কিমোতোর ব্যবস্থা সেরে ফেলেছি। আয়ু অবাক হয়ে যায় আর বলে, তুমি কি করেছো? তখন ইউকা বলে, ক্যাসিনোর গার্ডের সাথে আগে থেকেই কিমোতোর ঝামেলা ছিল, এই সুযোগে আমি তাদের কিছু টাকা দিয়েছি, আর এতক্ষণে হয়তো ওরা কিমোতোকে গ্যারেজে নিয়ে পেটাচ্ছে। এটা শুনে আয়ু অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি না জেনে এটা কি করেছো? তখন আয়ু ইউকার বাইক নিয়ে গ্যারেজের দিকে ছুটে চলে যায়, কিন্তু ততক্ষণে পুলিশ আয়ুকে খুঁজছিল, কারণ তাদের সন্দেহ মতে আয়ু মিকাকে কিডন্যাপ করেছে। কলেজ থেকে বের হওয়ার পথে তারা আয়ুকে আটকে ফেলে। আয়ু তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই শুনছিল না। এমন সময় অন্য একটি পুলিশ বলে, আয়ু তো সেই ছেলে যে এর আগেও একটি মার্ডার করেছে। এটা শুনে তাদের সন্দেহ আরো গভীর হয়ে যায়, কিন্তু তখনই আয়ুর সেই সহকর্মী আঙ্কেল পুলিশগুলোকে ঝাপটে ধরে, আর এই সুযোগে আয়ু সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই গুন্ডাগুলো মিকার সাথে অসভ্যতামি করছিল, এতে মিকা অনেক বেশি ভয় পেয়ে যায়। আরেকটি গুন্ডা মাটিতে পড়ে থাকা কিমোতোর কাছে যায়। কিমোতো আহত অবস্থায় বলে, তোমার পায়ে পড়ছি, মেকাকে ছেড়ে দাও, এতে ওর কোনো দোষ নেই। কিন্তু গুন্ডাটি বলে, তুমি নাকি পিয়ানো বাজাতে পারো, কি হবে যদি আমি তোমার এই হাতটাই নষ্ট করে দেই? এই বলেই একটি রডের টুকরো দিয়ে লোকটি কিমোতোর হাতে ঢুকিয়ে দেয়। কিমোতো ব্যথায় চিৎকার করতে থাকে। এর মধ্যেই সেখানে আয়ু চলে আসে, আর গুন্ডাদের সাথে তার হাতাহাতি লেগে যায়। কিমোতো কোনো মতে উঠে আয়ুকে সাহায্য করছিল, তবে মিকা সাহায্য করার জন্য একটি রড নিয়ে এক গুন্ডাকে মারতে যায়, কিন্তু সে অন্ধ হওয়ায় ভুলবশত কিমোতোকেই মেরে বসে। সাথে সাথে কিমোতো মাটিতে লুটিয়ে পড়ে, গুন্ডারা ভয়ে সেখান থেকে চলে যায়। আয়ু রড ভালোভাবে মুছে ফেলে যাতে মিকার ফিঙ্গার সেখানে না থাকে, আর নিজে রড নিয়ে দাঁড়িয়ে পড়ে যাতে পুলিশ মিকাকে জেলে না নিয়ে যায়। এদিকে পুলিশ তখন ঘটনাস্থলে এসে আয়ুকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করছিল। একজন লেডি অফিসার তাকে জিজ্ঞাসা করে, তুমি কিমোতোকে কেন মেরেছো? সে তো তোমার বন্ধু ছিল। উত্তরে আয়ু বলে, সে কিমোতোকে ঘৃণা করে, তাই মেরেছে। পরের দিন মিকা জেলে আসে আয়ুর সাথে দেখা করতে। আয়ুর নাম ধরে ডাকলে সে গ্লাসে একবার টাচ করে,
এরপর মিকা বলে, তুমি মিথ্যা কেন বললে? কিমুতোকে তো আমি মেরেছি। আয়ু কোনো কথা বলে না। এতে মিকা কান্নায় ভেঙে পড়ে আর অস্থির কণ্ঠে বলে, তুমি আস্ত একটা বোকা, দয়া করে সবাইকে সত্যিটা বলে দাও। আমি চাই না আমার পাপের শাস্তি তুমি পাও। মিকার কথা শুনে আয়ু উঠে সেখান থেকে চলে যায়, যা বুঝতে পেরে মিকা আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। এরপর মিকা তার মা ও দাদির সাথে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে ইউকা এসে তাকে আয়ুর পাঠানো একটি চিঠি পড়ে শোনায়। চিঠিতে আয়ু লিখেছিল, প্রিয় মিকা, সেদিন তুমি বলেছিলে আমার হাত কোনো সৃষ্টিকর্তার চেয়ে কম নয়। সেদিন আমার অন্ধকার জীবনে এক টুকরো আলো সন্ধান পেয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো আমার হাত আরো আগে থেকেই নোংরা জড়ানো, যা আমি কোনোদিন বুঝতে পারিনি। আমি আশা করি তুমি যেখানেই থাকো অনেক বেশি খুশি থাকো আর নিজের স্বপ্ন পূরণ করো। আয়ুর এমন চিঠিতে আবারও কান্নায় ভেঙে পড়ে মিকা। সে ইউকাকে অনুরোধ করে অন্তত শেষবারের মতো আয়ুর সাথে দেখা করিয়ে দিতে, কিন্তু ইউকা রেগে গিয়ে বলে, দেখো, তোমার আর আমাদের জীবন সম্পূর্ণ আলাদা, আর আয়ু তোমার সাথে দেখা করতে চায় না। আর কখনো আয়ুর সাথে দেখা করার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা বলেই সে চলে যায়। যাই হোক, এরপরে মিকা হাসপাতালে কিমোতোর সাথে দেখা করতে আসে আর তাকে আঘাত করার জন্য ক্ষমা চায়। কিমোতো বলে, আমি তোমাদের সাথে যা করেছি তার জন্য এটা আমার প্রাপ্য ছিল। এভাবে সময়ের সাথে সাথে 2 বছর কেটে যায়। মিকার চোখ এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এখন একজন পিয়ানিস্ট। আজ তার প্রথম স্টেজ শো ছিল, যেখানে কিমোতো এসেছে। শো শেষে কিমোতো মিকাকে অভিনন্দন জানায়, কিন্তু মিকা তখন মন খারাপ করে বলে, আমি এই জায়গায় হয়তো কখনোই আসতে পারতাম না। আমার জীবনে এই সুন্দরতম মুহূর্ত শুধু আয়ুর জন্য, কিন্তু সেই আজ নেই। এসব বলে সে আবার ভেঙে পড়ে। তখন কিমোতো বলে, আমি জানি আয়ু কোথায় আছে, আর আমি চাইছিলাম আগে তুমি তোমার স্বপ্ন পূরণ করো, এসবে মন খারাপ না করে। মিকা তখন অনুরোধ করে কিমোতোর কাছে আয়ুর ঠিকানা নেয়। এরপরে আমরা একটি কনস্ট্রাকশন সাইটে কর্মরত অবস্থায় আয়ুকে দেখতে পাই। তখন সেখানে মিকা চলে আসে আর সবাইকে আয়ুর কথা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউই আয়ু নামের কাউকে চিনত না। এদিকে আয়ু সবার পেছনে দাঁড়িয়েছিল আর মিকাকে দেখছিল, কিন্তু সে তার সামনে যেতে চায় না। আয়ুকে না পেয়ে মিকা হতাশ হয়ে মন খারাপ করে চলে যেতে চাচ্ছিল। তখনই আয়ুর কাছে থাকা সেই বেলটি নিচে পড়ে যায়, যার শব্দ শুনে মিকা আবারও ঘুরে দাঁড়ায় আর বেলটা খুঁজতে থাকে। তখন আয়ু খেয়াল করে মিকা বরাবর একটি ট্রাক ছুটে আসছে। আয়ু দ্রুত তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়। এই প্রথম মিকা তাকে দেখে। একরাশ আবেগ অনুভূতি নিয়ে জিজ্ঞাসা করে, তুমি আয়ুশান, তাই না? উত্তরে আয়ু নিজেকে আটকাতে পারে না। সে তার হাতে একবার স্পর্শ করে, যার অর্থ হ্যাঁ। মিকা অমলিন সুন্দরভাবে হেসে ফেলে। মিকার হাসি মাখা মুখটা দেখে আয়ু হেসে ফেলে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করে। আর সুন্দরতম এই মুহূর্ত দিয়েই আজকের সিনেমাটি শেষ হয়।